সিরিজের শেষ টেস্টে কাল শ্রীলঙ্কার চ্যালেঞ্জ নেবে বাংলাদেশ। সুস্থ হয়ে ওঠায় খেলবেন মিরাজ। মাঠের বাইরের সমালোচনা দূরে ঠেলে ইতিবাচক ফলাফলের আশা শান্তর। মিরাজ কিন্তু খুব গুরুত্বপূর্ণ একজন প্লেয়ার। সে এই ম্যাচে ভালোভাবে দলের জন্য কন্ট্রিবিউট করতে পারবে। শ্রীলঙ্কা সফরের ওয়ানডে দল নিয়ে বিতর্ক। মিরাজ থাকলে মোসাদ্দেকের জায়গা পাওয়ার কোনো সুযোগ নেই, লিপুর মন্তব্যের সমালোচনা বিশ্লেষকদের। সোহানকে বাদ দেয়ায় ক্ষোভ। সার্ক অঞ্চলের ফুটবলারদের বাংলাদেশি হিসেবে খেলা বাধ্যতামূলক করায় বাফুফের সিদ্ধান্তে ক্ষুব্ধ দেশের ক্লাবগুলো। জাতীয় দলে প্রভাব পড়ার শঙ্কা, পুনরায় বিবেচনার অনুরোধ। এবং বর্ণাঢ্য আয়োজনে সারা বিশ্বের সঙ্গে মিল রেখে বাংলাদেশে অলিম্পিক ডে উদযাপন। 2000 ক্রীড়াবিদের অংশগ্রহণ। তরুণদের খেলাধুলায় আগ্রহী হওয়ার আহ্বান সেনা প্রধানের। বিশ্বের নানা প্রান্তের খেলাধুলার খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন খেলার সময়, আর এই আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমি মাকসুম আলম খান। শুরুতে ক্রিকেট। কাল দ্বিতীয় এবং শেষ টেস্টে মুখোমুখি হবে বাংলাদেশ ও শ্রীলঙ্কা। এর আগে গতকাল কলম্বো টেস্ট সামনে রেখে সিংহলী স্পোর্টস ক্লাব মাঠে অনুশীলন করেছে বাংলাদেশ ক্রিকেট দল। শুরুতে ফুটবল খেলে গা গরম করেন ক্রিকেটাররা। এরপর হেড কোচ, সিনিয়র সহকারী কোচকে নিয়ে উইকেট দেখেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। সুস্থ হয়ে পুরোদমে অনুশীলন করেছেন ওয়ানডে অধিনায়ক মেহেদী হাসান মিরাজও। আর কিছুক্ষণ পর আবারও প্র্যাকটিসে নামবে সফররতরা। কলম্বো থেকে তারেক হাসান শিমুলের রিপোর্ট। ঐতিহাসিক সিংহলী স্পোর্টস ক্লাব মাঠে ঢুকেই অধিনায়ক নাজমুল হোসেন শান্তর গন্তব্য উইকেটের দিকে। কলম্বো টেস্ট যে বড় পরীক্ষা, গলের ধারাবাহিকতা ধরে রাখার চ্যালেঞ্জও বটে। ছোটখাটো একটা মিটিং সেরে নিলেন হেড কোচ ফিল সিমন্স, মোহাম্মদ সালাউদ্দিন আর শান্ত। উইকেট বিবেচনায় সাজাতে হবে একাদশ, তাই গভীর মনোযোগে উইকেট পর্যবেক্ষণ করলেন অধিনায়ক আর কোচিং স্টাফরা। অনুশীলন শুরুর আগে ফুটবল খেলায় মাতলেন ক্রিকেটাররা। গা গরম সেশন শেষে স্কিল ট্রেনিংয়ে মনোযোগ দেন তারা। প্যাড আপ হয়ে কেউ গেছেন নেট সেশনে, আবার কেউ করেছেন ফিল্ডিং অনুশীলন। অনুশীলনে মেহেদী হাসান মিরাজের উপস্থিতি স্বস্তির পরশ দিয়েছে পুরো দলে। সুস্থ হয়ে দলের সঙ্গে পুরোদমে অনুশীলনে টাইগারদের ওয়ানডে অধিনায়ক। রঙিন পোশাকের দলটাও ঘোষণা হলো। ওয়ানডে সিরিজ নিয়ে ভাবার এখন সময় কই, আরও একটা টেস্ট ম্যাচ যে বাকি। লিটন দাসের সঙ্গে খানিকক্ষণ আলোচনা শেষে চলে যান নেটে। সেখানে মুশফিককে বোলিং করেন। ভালোই চ্যালেঞ্জ জানান টাইগার ব্যাটারকে। কলম্বো টেস্ট দিয়ে যে ফিরতে মুখিয়ে এই ক্রিকেটার তা স্পষ্ট। অধিনায়ক শান্তও তার অপেক্ষায়। আমি সবসময় বলি, মিরাজ কিন্তু খুব গুরুত্বপূর্ণ একজন প্লেয়ার আমাদের টিমের জন্য, কারণ ব্যাটিং এবং বোলিং যেভাবে কন্ট্রিবিউট করে প্রত্যেকটা ম্যাচে কিন্তু ইম্প্যাক্টফুল ব্যাটিংয়ে ইনিংস থাকে এবং বোলিংয়ে ইম্প্যাক্টফুল বোলিং থাকে। সো ও আসাতে অবশ্যই টিমের ব্যালেন্সটা আর একটু ভালো হবে এবং আমি আশা করব যে সে এই ম্যাচে ভালোভাবে দলের জন্য কন্ট্রিবিউট করতে পারবে। সাদমান ব্যাটিং করেন মূল মাঠে, তাকে বোলিং করেন হাসান মাহমুদ, নাহিদ রানারা। ফিল্ডিং কোচের ক্লাসে সময় দেন জাকের, বিজয়, খালেদরা। লম্বা সময় তাদের পরীক্ষা নেন জেমস পেমেন্ট। এরপর ব্যাটিং অনুশীলন করেন লিটন, জাকেররাও। তবে শান্ত ছিলেন বিশ্রামে। স্লিপ ফিল্ডিংয়ের সময় আঙ্গুলে চোট পেয়েছেন টাইগার অধিনায়ক। অনুশীলন শেষে ক্রিকেটাররা খানিকটা আড্ডায় মজেছেন। বাহিরে নানা আলোচনা সমালোচনা থাকলেও ক্রিকেটারদের দেখে বোঝার উপায় নেই তারা কোনো ধরনের চাপ কিংবা সমালোচনার মাঝে আছেন। নির্ভার বলতে হয় দলকে। তবে একটা চিন্তার কারণ নিশ্চয়ই উঁকি দিয়েছে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। হাতে যে ব্যথা পেয়েছেন সেটা আসলে কতটুকু ঘোরতর সেটাই এখন দেখার বিষয়। কলম্বো থেকে তারেক হাসান শিমুল, সময় সংবাদ, শ্রীলঙ্কা। এই মুহূর্তে কলম্বোতে আছেন রিপোর্টার তারেক হাসান শিমুল। সবশেষ খবর জানতে সরাসরি চলে যাচ্ছি তার কাছে। শিমুল, রিপোর্টের শেষে যেটা বলছিলাম, আসলে চিন্তার বড় কারণ নাজমুল হোসেন শান্তর বর্তমান পরিস্থিতি এবং কি তিনি যে হাতে ব্যথা পেয়েছেন গতকাল স্লিপ ফিল্ডিং করার সময়, ওই বিষয়টা আসলে কতটুকু আপডেট হয়েছে আমরা যতটুকু জানতে পেরেছি
টিম চিকিৎসক যারা রয়েছেন দলের সঙ্গে তারা পর্যবেক্ষণ করেছেন, পাশাপাশি বিসিবির যিনি চিকিৎসক রয়েছেন তার সাথে বিষয়টা নিয়ে আলোচনা হয়েছে। তবে আজকে যে অনুশীলন সেশনটা রয়েছে সেই অনুশীলন সেশনে আসলে বোঝা যাবে শান্ত আসলে কতটুকু কমফোর্টেবল তার ফিল্ডিং কিংবা ব্যাটিং করতে। আপনারা জানেন যে গল টেস্ট যেটি অনুষ্ঠিত হয়েছে সেই টেস্টে 2টি সেঞ্চুরি করেছেন 2 ইনিংসে, তবে ওই ম্যাচেও মাঠে নামার আগের দিন তিনি একটা ব্যথা পেয়েছিলেন, ওই ব্যথা নিয়ে কিন্তু খেলেছেন। শান্তর যে আসলে মানসিকতা, তিনি আসলে সবসময় দলের জন্য কিন্তু নিজের সর্বোচ্চটা উজাড় করে দিতে প্রস্তুত। দলের ক্যাপ্টেন গতকালকেও কথা বলেছেন, কলম্বোতে আর একটা জয়ের খোঁজে রয়েছে এই বাংলাদেশ দল। সেই জায়গা থেকে আশা করা যায় যদি তার এই ব্যথাটা গুরুতর অবস্থায় না যায় সেক্ষেত্রে তাকে আসলে আমরা হয়তো বা একাদশে দেখব। পাশাপাশি বলতে চাই যে আজকে সকালে কিন্তু শ্রীলঙ্কা দল অনুশীলন করেছে, কিছুক্ষণ পরে প্রেস কনফারেন্স রয়েছে, 2 দলের পক্ষ থেকে 2 জন কথা বলবেন এবং কি বাংলাদেশ দলের অনুশীলন রয়েছে 2টা থেকে স্থানীয় সময়। এবং বাংলাদেশ দলের এই অনুশীলনটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ আমরা দেখেছি এখানকার কন্ডিশনটা কিছুটা হলেও গল থেকে একটু ডিফারেন্ট। এখানে অনেক বেশি ক্রিকেটাররা ঘামছেন, গলে যেটা আসলে কম ছিল, সেই জায়গা থেকে কন্ডিশনটা মানিয়ে নেওয়া এবং কি উইকেটের সাথে থিতু হওয়ার যে বিষয়গুলো রয়েছে, গতকালকে বিশেষ মনোযোগ ছিল শান্তর, দেখছিলাম যে উইকেট পর্যবেক্ষণ করেছেন, এই বিষয়গুলোকে গুরুত্ব দিয়েই কিন্তু আজকে অনুশীলন সেশন থাকবে। পাশাপাশি অন্য ব্যাটসম্যানদের কথা যদি বলি বা মিরাজের কথা যদি বলি, তিনি দলে ইনক্লুশন হওয়ার ফলে কিন্তু ব্যালেন্সটা আরও বেশি ভালো হয়েছে। মিরাজ যদি দলে যুক্ত হন সেক্ষেত্রে হয়তো বা আমরা দেখতে পাবো যে বিজয়কে ড্রপ করা হতে পারে, শান্ত যদি খেলেন সেক্ষেত্রে শান্ত ওপেনিং স্লটে তাকে দেখা যেতে পারে। তো আমার কাছে এই ছিল সবশেষ খবর কলম্বো থেকে। কলম্বো টেস্টের আগে 2 দলের সবশেষ খবর জানাতে যুক্ত হয়েছিলেন রিপোর্টার তারেক হাসান শিমুল। এদিকে টেস্ট অধিনায়কত্ব ছাড়ার গুঞ্জন উঠলেও এখনই এই বিষয়ে কোনো মন্তব্য করতে চান না নাজমুল হোসেন শান্ত। আপাতত তার পূর্ণ মনোযোগ লঙ্কানদের বিপক্ষে এই শেষ টেস্টটায়। প্রথম টেস্টে ব্যক্তিগত মাইলফলকের জন্য খেলার কারণে ড্র মানতে হয়েছে, এমন সমালোচনারও জবাব দিয়েছেন বাংলাদেশ দলের টেস্ট অধিনায়ক। তবে দ্বিতীয় টেস্টের আগে ভালো প্রস্তুতি নিতে চায় টাইগাররা, ইতিবাচক ফলাফলের প্রত্যাশা করছেন শান্ত। কলম্বো থেকে তারেক হাসান শিমুলের আরেকটা রিপোর্ট দেখে নেব। নাজমুল হোসেন শান্ত বরাবরই আছেন আলোচনায়। গলে 2 ইনিংসে সেঞ্চুরি করেও স্বস্তিতে থাকার উপায় কই। ম্যাচ ড্র হওয়ায় আলোচনা উঠেছে ব্যক্তিগত মাইল ফলকের জন্যই কি খেলেছেন টাইগার অধিনায়ক। গেল টেস্টের শেষ দিনের প্রথম সেশনে 50-র আগে মুশি আর সেঞ্চুরির আগে শান্ত স্লো খেলেছেন ঠিকই, তবে সেটা ছিল দলের প্রয়োজনে, আর সেই সিদ্ধান্ত এসেছে সবার পরামর্শে। তাই এককভাবে কোনো ক্রিকেটারকে দোষ দেওয়ার পক্ষে নন শান্ত। আমরা হয়তো জিততে পারতাম বা কিছু ইন্ডিভিজুয়াল মাইলস্টোনের ব্যাপার ছিল। মুশি ভাইয়ের কথা এখানে অনেক জায়গায় আসছে, আমারও কিছু জায়গায় কথা আসছে। ইন্ডিভিজুয়াল মাইলস্টোনের জন্য এই টিমে কেউই খেলে নাই, সবার সাথে ডিসকাস করে টিমের জন্য যেটা ভালো হবে ওই ডিসিশনটাই নেওয়া হয়েছে। আলোচনায় হট ইস্যু অভিমান থেকে টেস্ট অধিনায়কত্ব ছাড়তে পারেন নাজমুল হোসেন শান্ত। গণমাধ্যমের এমন গুঞ্জন নাকি আগেও শুনেছেন টাইগার অধিনায়ক। এবারের খবরের সত্যতা কতটুকু শান্ত অবশ্য রহস্যের খোলাসা করেননি, তবে কিছুটা ইঙ্গিত দিয়েছেন। আলোচনা তো এই টেস্টের আগে থেকেই হচ্ছে, আলোচনা হতে থাক। আমি এই বিষয়ে এই মুহূর্তে কোনো কমেন্ট করতে চাই না, কারণ 2 দিন পরে টেস্ট ম্যাচটা ভালোভাবে খেলতে চাই, টেস্ট ম্যাচটাতে ভালোভাবে কন্ট্রিবিউট করতে চাই অ্যাজ এ ক্যাপ্টেন হিসেবে, অ্যাজ এ ব্যাটার হিসেবে। টেস্টের দোহাই দিয়ে প্রশ্ন এড়িয়ে গেলেও বিষয়গুলো নিয়ে আলোচনা হচ্ছে ঠিকই। এমন পরিস্থিতি কতটা প্রভাব ফেলে ড্রেসিং রুমে, শান্তও স্বীকার করলেন প্রভাব পড়তে পারে দলের উপর। এই ধরনের আলোচনা অ্যাটলিস্ট 7-8 দিন আগে থেকে না হওয়া ভালো, বা তারও আগে, যত আগে কমপ্লিট হয়ে যাবে ততই ভালো। শান্ত টেস্ট অধিনায়ক থাকবেন কিনা সেটা হয়তো জানা যাবে কলম্বো টেস্টের পরেই। তবে লঙ্কানদের বিপক্ষে ইতিবাচক ফল পেতে লড়তে হবে সেরাটা দিয়ে, যার জন্য ছন্দটা চাইলেন সবার কাছে। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, কলম্বো, শ্রীলঙ্কা। সিংহলিজ স্পোর্টস ক্লাব গ্রাউন্ড, যা লঙ্কানদের কাছে লর্ডস হিসেবে পরিচিত। ক্রিকেট বিশ্বে এই মাঠ সাক্ষী হয়েছে বেশ কিছু রেকর্ডের, যেখানে আছে মাহেলা সাঙ্গাকারার টেস্টে সর্বোচ্চ 624 রানের জুটি, আছে মোহাম্মদ আশরাফুলের সবচেয়ে কম বয়সে সেঞ্চুরি করার কীর্তিও। দীর্ঘদিন পর আবারও এই মাঠেই টেস্ট খেলতে নামবে টাইগাররা। মাঠের ইতিহাস, ঐতিহ্য আর রেকর্ড নিয়ে শ্রীলঙ্কা থেকে বিস্তারিত জানাচ্ছেন তারেক হাসান শিমুল।
কলম্বোর প্রাণকেন্দ্রে লঙ্কান ক্রিকেটের ইতিহাস ঐতিহ্যের সাক্ষী হয়ে ঠাঁই দাঁড়িয়ে সিংহলিস স্পোর্টস ক্লাব গ্রাউন্ড, যেটি স্থানীয়দের কাছে বেশি প্রচলিত এসএসসি নামে। এটাকে শুধুমাত্র একটি ক্রিকেট মাঠ বললে ভুলই হবে। শ্রীলঙ্কার ক্রীড়া ঐতিহ্য গৌরবের প্রতীক এই মাঠ। 1899 সালে কিছু তরুণ সিংহলি ছাত্রের উৎসাহে গড়ে ওঠে এসএসসি। 1952 সালে বর্তমান মৈতাল্যান্ড প্লেসে স্থানান্তরিত হয় ক্লাবটি, যা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ছিল মিত্রবাহিনীর একটি এয়ার ট্রিপ। ঐতিহ্যকে ধারণ করেও যে আধুনিক হওয়া যায় সেটার অনন্য নিদর্শন এসএসসির এই স্কোরবোর্ড। 1970 সালে নির্মিত এই অ্যানালগ স্কোরবোর্ডটি তার আকৃতি ধারণ করেই আংশিকভাবে করা হয়েছে ডিজিটালাইজ, যা চালু হয়েছে 2022 সাল থেকে। এই মাঠ সাক্ষী হয়েছে সাদা পোশাকের সবচেয়ে বড় জুটির। 2006 সালে এখানে ইতিহাস গড়ে সর্বোচ্চ 624 রানের জুটি গড়েন মাহেলা জয়বর্ধনে এবং কুমার সাঙ্গাকারা। এখানেই মুরলীধরন নিয়েছেন তার টেস্ট ক্যারিয়ারের সর্বোচ্চ 166 উইকেট। এই মাঠে আছে বাংলাদেশের স্মৃতিও। 2001 সালে এশিয়ান টেস্ট চ্যাম্পিয়নশিপে 17 বছর বয়সে শতক করেন বাংলাদেশি ব্যাটার মোহাম্মদ আশরাফুল, যা টেস্ট ক্রিকেটে সবচেয়ে কম বয়সে সেঞ্চুরির রেকর্ড। দীর্ঘদিন পর আবারও এই মাঠে টেস্ট খেলতে নামবে টাইগাররা। 1984 থেকে এখন পর্যন্ত 43টি টেস্ট, 7টি ওয়ানডে এবং 2টি টি-20 অনুষ্ঠিত হয়েছে এখানে। বর্তমানে এটি একটি পূর্ণাঙ্গ ক্রিকেট একাডেমি, যেখানে 250-র বেশি খুদে ক্রিকেটার প্রশিক্ষণ নিচ্ছেন। তরুণ প্রতিভা গড়ে তোলার কারখানায় পরিণত হয়েছে এসএসসি। এসএসসি ক্রিকেটের বাইরে কলম্বোর সামাজিক মিলন কেন্দ্র। এখানে আছে রেস্টুরেন্ট, লাউঞ্জ, ক্লাব আর সবুজ গ্যালারিতে ক্রিকেট যেন জীবনের অংশ। উপনিবেশিক আমলের সূচনা থেকে বর্তমান আন্তর্জাতিক ক্রিকেট, এটি শুধু একটি মাঠ নয়, যেন লঙ্কা ক্রিকেটের হৃদস্পন্দন। এসএসসি থেকে তারেক হাসান শিমুল, সময় সংবাদ, শ্রীলঙ্কা। মিরাজ থাকা অবস্থায় দলে সুযোগ নেয় মোসাদ্দেক হোসেন সৈকতের। প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপুর এই ব্যাখ্যা নিয়ে শুরু হয়েছে বিতর্ক। নির্বাচকরা কখনোই একজন ক্রিকেটারকে নিয়ে এমন মন্তব্য করতে পারেন না বলে মনে করেন সিনিয়র ক্রীড়া সাংবাদিক সেকান্দার আলী। এছাড়া নুরুল হাসান সোহানকে না রাখারও কোনো কারণ খুঁজে পাচ্ছেন না তিনি। শুধুমাত্র টি-20 ক্যাপ্টেন বলে লিটনকে রেখে সোহানকে বাদ দেওয়ার পক্ষে নন এই ক্রীড়া সাংবাদিক। যতক্ষণ মেহেদী হাসান মিরাজ আছে, মোসাদ্দেকের কোনো সুযোগ নেই। তারা বুঝে অনেক সময় না বোঝার ভান করে কথা বলেন অনেক সময়। গেল ডিপিএল এর স্টার পারফর্মার মোসাদ্দেক হোসেনকে না রাখার প্রসঙ্গে এভাবেই উত্তর দিলেন প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু। অথচ এবারের ডিপিএল এ 487 রান ও 30 উইকেট নিয়ে টুর্নামেন্ট সেরা হয়েছেন মোসাদ্দেক। দলের প্রয়োজনে তাকে বাদ রাখতেই পারেন নির্বাচকরা। যেভাবে ব্যাখ্যাটা দিলেন প্রধান নির্বাচক, ক্রিকেটারদের অভিভাবক হিসেবে এভাবে কি বলতে পারেন তিনি? মোসাদ্দেককে বার্তা দিয়ে দিলেন, তুমি ইন্টারন্যাশনাল ক্রিকেটের জন্য আর আমাদের বিবেচনায় নাই, তুমি সরে যাও, অর্থাৎ তুমি এখান থেকে আন্তর্জাতিক ক্রিকেট থেকে হয় রিটায়ারমেন্ট করো অথবা তোমার বাদ। কারণ মিরাজ আরও 10 বছর খেলবেন। সো 10 বছর যদি খেলেন তার মানে মোসাদ্দেকের আর চান্স নেই, মোসাদ্দেকের বয়স হয়ে যাচ্ছে, তিনি বাদ পড়ে যাবেন, তার ডেলিভারটা দিতে পারবেন না। সো এই জায়গাগুলি এইরকম করে কোনো চিফ সিলেক্টর কোনো দেশে বলেছে আমার জানা নাই। ওয়ানডে স্কোয়াডে নুরুল হাসান সোহানকে না রাখা নিয়েও প্রশ্ন ওঠে প্রেস কনফারেন্সে। তবে প্রধান নির্বাচকের উত্তর, লিটনকে ম্যাচের মধ্যে রাখতে নেওয়া হয়েছে এই সিদ্ধান্ত। একজন সাবেক অধিনায়ক যিনি বর্তমান প্রধান নির্বাচক, তার কাছ থেকে এমন ব্যাখ্যা কতটা যুক্তিযুক্ত? নুরুল হাসান সোহানের এই জায়গায় নেওয়া যেত কিনা, নুরুল হাসান সোহানকে নেওয়া যেত, লিটনকে আপনি এখন রাখছেন। তো আমার মতে যে এইভাবে না করে আপনি একটা প্লেয়ারকে কীভাবে ফাইন টিউন করে বের করে নিয়ে আসতে পারেন, কিভাবে তাকে সামনে পুশ করতে পারেন, সেটা করলে বেটার। মোসাদ্দেকের সঙ্গে ডিপিএলে সর্বোচ্চ উইকেট শিকারী রাকিবুল প্রসঙ্গেও উত্তপ্ত হয় প্রেস কনফারেন্স রুম। আরও অভিজ্ঞ হওয়ার পর তাকে দলে নেয়ার কথা বলেছেন নির্বাচকরা। রাকিবুলকে আসলে প্রমাণ করার জায়গা নেই, রাকিবুল ফাইন টিউন করার জায়গা আছে। তার ভেরিয়েশনগুলিকে আরও পাকাপোক্ত করা, আরও বেশি মজবুত স্কিলগুলিকে মজবুত করা, ক্রিকেটে কোন ডেলিভারিটা দিলে কী হবে সে আরও এফেক্টিভ হবে, তিনি উইকেট টেকিং ডেলিভারি বেশি দিতে পারবেন, তার কোন বলটা ডেলিভারি জোরে দিলে কাজ হবে, কোনটা মানে টার্ন করাতে হবে, এইটা যদি তিনি জেনে নেন, এটা নিয়ে কাজ করছেন, তাহলে তার জন্য বেটার। আগামী 2 জুলাই থেকে শ্রীলঙ্কায় শুরু হবে 3 ম্যাচের ওয়ানডে সিরিজ। স্কোয়াড নিয়ে নানা প্রশ্ন থাকলেও টাইগাররা দারুণ কিছু করুক, এমনটাই প্রত্যাশা সবার। তামিম হোসেন, সময় সংবাদ, ঢাকা।
এদিকে চট্টগ্রামে বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে নিজেদের মধ্যে প্রস্তুতি ম্যাচ খেলেছেন ওয়ানডে দলের স্কোয়াডে ডাক পাওয়া ক্রিকেটাররা। তবে দলে ডাক না পেলেও ম্যাচে ছিলেন মোসাদ্দেক, সোহান, নাসুমের মতো ক্রিকেটাররা। ওয়ানডে সিরিজের জন্য নির্বাচকদের সন্তুষ্ট করতে না পারলেও টি-20 স্কোয়াডে ডাক পেতে নিজেদের উজাড় করে দিয়েই লড়েছেন সবাই। ইনজুরি কাটিয়ে দারুণ বোলিং করেছেন তাসকিন আহমেদ। মিরপুরের হোম অফ ক্রিকেটে মেহেদী হাসান মিরাজের প্রথম অ্যাসাইনমেন্টের দল ঘোষণার ঘণ্টা 2 পরেই চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে সাজ রব। লাল সবুজ 2 দলে ভাগ হয়ে মাঠে ছিলেন টেস্টের বাইরে থাকা শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে দলে ডাক পাওয়া ক্রিকেটাররা। ইনজুরি কাটিয়ে রিহ্যাবের পর আবারও মাঠের ক্রিকেটে ফিরেছেন তাসকিন আহমেদ। শুরু থেকেই দারুণ রিদমে বল করেন স্পিডস্টার। প্রতিপক্ষের ব্যাটারদের নাভিশ্বাস তুলে ফেলেন এই গতি তারকা। শুরুর দিকে বেশ কয়েকটা নো বল করলেও নিজের রিদম ফিরে পেতে খুব বেশি অপেক্ষা করতে হয়নি তাসকিনকে। ফিটনেসটা যে ভালোই আছে তা প্রমাণ করে দিয়েছেন তিনি। ব্যাটিংটা বেশ ভালোই করেন ডাক পাওয়া ক্রিকেটাররা। তানজিদ তামিম, পারভেজ ইমন, শামীম পাটোয়ারি, তাওহিদ হৃদয় সবাই চেষ্টা করেছেন নিজেদের সেরাটা দিতে। আরও একটা প্রস্তুতি ম্যাচ থাকলেও সেরা ছন্দ ফিরে পেতে আপ্রাণ চেষ্টা ছিল সবার। এ ম্যাচের বিশেষ আকর্ষণ ছিলেন নুরুল হাসান সোহান, মোসাদ্দেক হোসেন সৈকত এবং নাসুম আহমেদরা। ওয়ানডে দলে নিজেদের জায়গাটা না পেলেও টি-20-র জন্য একটা সুযোগ তৈরির চেষ্টা করে গেছেন সবাই। নির্বাচকদের দৃষ্টি কাড়ার মতো আহামরি পারফরমেন্স না থাকলেও ম্যাচটা ছিল দারুণ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। ম্যাচের রিশাদ হোসেনও ছিলেন দারুণ ফুরফুরে মেজাজে। সতীর্থ থেকে প্রতিপক্ষ বনে যাওয়া ক্রিকেটারদের উইকেট নিয়ে মেতেছিলেন উদযাপনে। পরে ফ্লাডলাইটের আলোয় দারুণ বোলিং করেন তানজিম সাকিব এবং শরীফুল ইসলাম। এদিকে ইনজুরি এবং রিহ্যাব নিয়ে অসন্তোষ জানিয়ে প্রধান নির্বাচকের বক্তব্যের জবাব দিয়েছেন সৌম্য সরকার। সাগরিকায় দুর্দান্ত উইলোবাজি করেছেন এই বাঁহাতি হার্ড হিটার ব্যাটার। 25 তারিখ নিজেদের মধ্যে দ্বিতীয় প্রস্তুতি ম্যাচ খেলবেন ক্রিকেটাররা। পরে 27 তারিখ ওয়ানডে স্কোয়াড রওনা হবে শ্রীলঙ্কার উদ্দেশ্যে। নিয়ন মোহাইমিন, সময় সংবাদ। বিপিএলের হ্যাটট্রিক শিরোপা জয়ের মিশনে তামিম ইকবালই থাকছেন ফরচুন বরিশালের অধিনায়ক। গত আসরের অধিকাংশ ক্রিকেটারদের নিয়েই আগামী আসরের পরিকল্পনা সাজানো শুরু করেছে বর্তমান চ্যাম্পিয়নরা। পরবর্তী বিপিএলের ড্রাফটের সময়সূচি টুর্নামেন্ট শুরুর কমপক্ষে 3 মাস আগে জানানো উচিত বলে মনে করেন ফরচুন বরিশালের কর্ণধার মিজানুর রহমান। প্রাচ্যের ভেনিস খ্যাত বরিশালের এই দিনটি স্মরণীয় ফরচুন বরিশালের ক্রিকেটারদের। বরিশালবাসীদের ভালোবাসা অবাক করেছিল বাংলাদেশ প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়নদের। দ্বিতীয়বারের মতো বিপিএল শিরোপা জিতে ভক্তদের মন জয় করেন তামিম, মুশি, রিয়াদরা, যার বহিঃপ্রকাশ এই জনসমুদ্র। তাদের সংবর্ধনা জানাতে জড়ো হয়েছিল লাখো মানুষ, যা এর আগে কখনোই দেখা যায়নি। ফরচুন বরিশালের সামনে টানা তৃতীয়বারের মতো শিরোপা জয়ের হাতছানি। সে লক্ষ্যে তামিম ইকবালই থাকছেন ফ্রাঞ্চাইজির মধ্যমণি। বিপিএল এর দিনক্ষণ চূড়ান্ত না হলেও ইতোমধ্যে দল গোছানো শুরু করেছে বর্তমান চ্যাম্পিয়নরা, যেখানে প্রাধান্য পাচ্ছেন গত আসরের ক্রিকেটাররাই। তামিম ইজ দ্য ক্যাপ্টেন অ্যান্ড হি ইজ ডুইং এভরিথিং, সো অ্যান্ড হি ইজ সুপার ফিট। আমি এবং তামিম অলরেডি ওয়ার্ক করা শুরু করে দিয়েছি। আর আমাদের পুরনো প্লেয়ারদেরকেই আমরা আসলে ট্রাই করতেছি রাখার জন্য। অন্যান্য দেশের ফ্রাঞ্চাইজি লিগের সময়সূচির সঙ্গে সাংঘর্ষিক হওয়ায় বিপিএল থেকে মুখ ফিরিয়ে নেন অনেক তারকা বিদেশি ক্রিকেটার। এতে বিপাকে পড়তে হয় ফ্রাঞ্চাইজিগুলোকে। সঙ্গে ড্রাফটের পর সময় কম পাওয়ায় সরঞ্জামাদি সরবরাহ করতেও বেগ পেতে হয় দলগুলোকে। তাই এবার কমপক্ষে 3 মাস আগে ড্রাফটের সময়সূচি জানানো উচিত বলে মনে করেন ফরচুনের কর্ণধার। 3 মাস আগে অ্যাটলিস্ট ড্রাফটটা করা দরকার। নট অনলি টাইম শিডিউল, কারণ আমাদের অনেক কিছু কিনতে হয় বিদেশ থেকে, লাইক প্যাড কিনতে হয়, বল কিনতে হয়, এগুলো আনতে একটা লম্বা প্রসিডিউর, হেলমেট কিনতে হয়। সো ইটস এ লং প্রসিডিউর। সো আমাদের উচিত মানে এখনই আমাদেরকে বলে দেওয়া যে বিপিএল ইজ দেয়ার। এদিকে বিগ ব্যাশে দ্বিতীয়বারের মতো দল পেয়েছেন রিশাদ হোসেন। ফরচুনের রাডারে আছেন এই স্পিনার। শেষ পর্যন্ত তাকে দলে পেলেও শর্ত সাপেক্ষে রিশাদকে বিগ ব্যাশের জন্য ছাড়তে রাজি বরিশাল। সঙ্গে বিদেশি ক্রিকেটার নিয়ে আশাবাদী ফ্রাঞ্চাইজিটি। আমাদের খেলা থাকলে তো সুযোগ নেই, যেহেতু আমরা তাদেরকে হয়তো ডাইরেক্ট সাইনিং করে ফেলবো বা সামথিং। বাট যদি আমাদের খেলা না থাকে অবশ্যই তার খেলা উচিত। কালমার্স তো হি উইল বি দেয়ার, জেমিন ইসলাম থাকতে পারে, তারপরে ডেভিড মালান থাকতে পারে, পাকিস্তানের ফাহিম আশরাফ ইজ দেয়ার, শাহিন শাহ আফ্রিদি ইজ দেয়ার। এবার নতুন চেয়ারম্যানের অধীনে আলো ছড়াবে দেশের একমাত্র ফ্রাঞ্চাইজি টুর্নামেন্ট, প্রত্যাশা মিজানুর রহমানের। তামিম ইকবাল, মুশফিকুর রহিম, রিফাতুল ইসলাম মিরন, সময় সংবাদ, ঢাকা।
সারা বিশ্বের সঙ্গে বাংলাদেশেও একযোগে পালিত হলো অলিম্পিক ডে। বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের আয়োজিত র্যালিতে অংশ নেন দেশের বিভিন্ন ফেডারেশনের প্রায় 2000 নারী ও পুরুষ ক্রীড়াবিদ। অংশ নিয়েছেন সাধারণ শিক্ষার্থীরাও। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সেনাপ্রধান বলেন, ক্রীড়াঙ্গনের প্রতি তরুণদের আরও আগ্রহী হতে হবে। ভোরের আলোয় শহর জুড়ে ছুটে চলার ডাক, হাতে প্ল্যাকার্ড, গায়ে অলিম্পিক টি শার্ট। 5 রিংসের চেতনায় জেগে উঠেছে পুরো শহর। সারা বিশ্বে একযোগে অলিম্পিক ডে উদযাপন করেছেন ক্রীড়াবিদরা। ব্যতিক্রম নয় বাংলাদেশেও, তবে এবারের আসর একটু বিশেষ। বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন আয়োজিত এই র্যালি শুরু হয় বাংলাদেশ শিশু একাডেমি থেকে। উদ্বোধন করেন বিওএ সভাপতি ও সেনা প্রধান ওয়াকারুজ্জামান। এতে অংশ নেন দেশের হকি, জুডো সহ বিভিন্ন ফেডারেশনের ক্রীড়াবিদ ও সংগঠকরা। সমাজকে সঠিক পথে ধাবিত করার জন্য ক্রীড়ার কোনো বিকল্প নাই। বিভিন্ন ব্যানার, পোস্টারে ফুটে উঠেছে অলিম্পিকের মূল বার্তা। নারী ক্রীড়াবিদদের অংশগ্রহণও ছিল চোখে পড়ার মতো। বিশেষ দিনে দেশের নারীদের ক্রীড়াঙ্গনে আরও আগ্রহ বাড়ানোর আহ্বান জানান অংশগ্রহণকারী নারী ক্রীড়াবিদরা। নারীদের জন্য খেলার পরিবেশটা সুন্দর করে নিশ্চিত করতে পারি, তাহলে আমার মনে হয় নারীরা আরও অগ্রসর হবে স্পোর্টসে। ভোর 6:30 থেকে শুরু হওয়া র্যালি শেষ হয় জাতীয় স্টেডিয়ামে এসে। পরে জাতীয় পতাকা উত্তোলন শেষে বিশেষ বার্তা দেন সেনাপ্রধান। আমাদের উদ্দেশ্য হচ্ছে যে এই ফিজিক্যাল অ্যাক্টিভিটিসগুলো আমরা সারা বাংলাদেশে ছড়িয়ে দিব। তার মাধ্যমে আমরা ভ্রাতৃত্ববোধ, আমাদের মধ্যে একতা, শৃঙ্খলা, দায়িত্ববোধ এগুলোর আমরা চর্চা করব। অলিম্পিকের লাল সবুজের হয়ে প্রতিনিধিত্ব করা ক্রীড়াবিদদের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়ার মধ্য দিয়ে শেষ হয় বর্ণিল আয়োজনের। তামিম হোসেন, সময় সংবাদ, ঢাকা। দেশের ঘরোয়া ফুটবলের নতুন মৌসুমে ক্লাবগুলোতে সার্ক অঞ্চলের ফুটবলাররা খেলবেন বাংলাদেশি হিসেবে। প্রতিটি ক্লাবে 5 জন করে ফুটবলার নিবন্ধন বাধ্যতামূলক করেছে বাফুফে। কোনো রকম আলোচনা ছাড়াই ফেডারেশনের এমন সিদ্ধান্তে ক্ষুব্ধ ক্লাবগুলো। 3 বিদেশির পাশাপাশি দক্ষিণ এশিয়ার আরও 5 ফুটবলার একাদশে থাকলে খেলার সুযোগ হারাবেন স্থানীয়রা। বাফুফের এমন সিদ্ধান্ত জাতীয় দলের জন্য অশনি সংকেত হিসেবে দেখছেন ক্লাব কর্তারা, আর এই সিদ্ধান্তকে পুনরায় বিবেচনার অনুরোধ করেছেন তারা। বাংলাদেশ জাতীয় ফুটবল দলে হ্যামিলনের মাসিওয়ালা হয়ে গত মার্চে যোগ দেন হামজা দেওয়ান চৌধুরী। তার দেখানো পথে এসেছেন সমিত সোম, ফাহমিদুলরা। শেকরের টানে ছুটে আসা এই তারাদের ছোঁয়ায় নবজাগরণ এখন দেশের ফুটবলে। তবে এখনও সেই পারফেক্ট স্ট্রাইকারের ঘাটতি রয়েই গেছে লাল সবুজে। গত 10 জুন এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে বাংলাদেশ সিঙ্গাপুর ম্যাচে যেটা হাড়ে হাড়ে টের পেয়েছিল মাঠে আসা প্রায় 23,000 দর্শক। দীর্ঘদিন ধরে চলে আসা ক্লাবগুলোর বিদেশি ফুটবলার প্রীতির কারণে স্ট্রাইকার পজিশনে ঘরোয়া আসরে খেলার সুযোগ পান না দেশীয়রা। ফলে তৈরি হচ্ছে না মানসম্মত স্ট্রাইকার। সে শূন্যতা কাটাতে ইতিবাচক হওয়া তো দূরে থাক, নতুন আইন জারি করেছে বাফুফে। 2025-26 মৌসুমে বাংলাদেশ প্রিমিয়ার লিগে 5 জন বিদেশি ফুটবলার নিবন্ধন করতে পারবে ক্লাবগুলো। একাদশে খেলতে পারবেন 3 জন। এবার নতুন চালু করা নিয়মে সার্ক অঞ্চলের ফুটবলাররা খেলবে লোকাল হিসেবে। ভারত, পাকিস্তান, মালদ্বীপ, ভুটান, নেপালের ফুটবলাররা এখন থেকে বাংলাদেশি হিসেবে খেলবেন দেশের ঘরোয়া ফুটবলে। অথচ গত মে মাসের শেষ দিকে লীগ কমিটির সভায় এ সিদ্ধান্ত দেওয়ার আগে ক্লাবগুলোর সঙ্গে এ নিয়ে কোনো আলোচনাই করেনি বাফুফে। আলোচনা ছাড়াই ফেডারেশন থেকে ক্লাবগুলোর কাছে 5 ফুটবলার নিবন্ধনের বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে। কতজন খেলতে পারবেন সে বিষয়ে সঠিক নির্দেশনা না থাকায় ক্লাবগুলো চাইলে 5 জনই খেলাতে পারবে একাদশে। এমন অদ্ভুত নিয়মে ক্ষুব্ধ ক্লাবগুলো। তাদের দাবি বিদেশি কমানোর কথা বলে উল্টো বাড়িয়েছে বাফুফে। খাতা কলমে বলতেছে ফরেন প্লেয়ার কমছে, এটা আমার দৃষ্টিতে এটা ভুল তথ্য দেওয়া হচ্ছে। আমি বলবো ফরেন প্লেয়ার বাড়ানো হয়েছে। সেটা কীরকম? আপনি তো এখন সাউথ এশিয়ান 5টা প্লেয়ার আপনি নিতে পারবেন। 5টাকে আমি একই সঙ্গে একাদশে খেলাতে পারবো। এদিকে যদি সাউথ এশিয়ান 5টা হয়, ওদিকে ফরেন 3টা, 8টা প্লেয়ার, বিদেশি 8টা প্লেয়ার খেলতেছে। এটা আমি তো এটা কীভাবে সম্ভব? আপনার তো লোকাল প্লেয়ার খেলবে মাত্র 3টা। আপনি তো ভবিষ্যতে তো আমি জাতীয় দলের প্লেয়ারই আমি খুঁজে পাবো না যদি এই প্রসেসটা যদি এটাই যে ফাইনাল থাকে। এই নিয়ম চালু হলে তার সুযোগ নেবে ক্লাবগুলো। এতে করে খেলার সুযোগ পাওয়া থেকে বঞ্চিত হবে স্থানীয় ফুটবলাররা, যার প্রভাব পড়বে বাংলাদেশ দলে। সবাই বলতেছে যে আমাদের লোকাল প্লেয়াররা খেলার সুযোগ পাচ্ছে না, আমাদের ওই পজিশনের প্লেয়ার নেই। স্পেসিফিকভাবে যদি বলে নাম্বার 9 পজিশনের প্লেয়ার নাই, সেখানে তো আমি আরও ফরেন প্লেয়ার বাড়ানো হয়েছে। আমাকে যদি আপনি সুযোগ দেন 8টা প্লেয়ার ফরেন প্লেয়ার একাদশে খেলানোর, আমি কেন নেব না? আমি একটি সুযোগটাই রাখবো না।
আমার মনে হয় লিগ কমিটির এই বিষয়টা আরও ভালোভাবে ভাবা উচিত যে আসলে আমরা যে সিদ্ধান্তটা নিয়েছি, যে যুক্তির উপর ভিত্তি করে নিয়েছি, সেই বিষয়টা সঠিক কিনা। বাফুফে সার্ক অঞ্চলের ফুটবলারদের অগ্রাধিকার দিলেও ভারত, পাকিস্তান, নেপাল, ভুটান কোনো দেশই এই আইন এখনো চালুই করেনি। বাংলাদেশি ফুটবলাররা অন্য দেশে খেলতে ডাক পাওয়ার আগে সার্ক অঞ্চলের ফুটবলাররা খেলার সুযোগ পাবে এদেশে। এটাকে দেশের ফুটবলের জন্য অশনি সংকেত হিসেবে দেখছে ক্লাবগুলো। পারভিন আক্তার, সময় সংবাদ, ঢাকা। টেকনিক্যাল ডিরেক্টর হিসেবে নয়, ভিন্ন পদে বাংলাদেশে আসবেন লাল সবুজের সাবেক কোচ লুডভিগ ডি ক্রুইফ। টেকনিক্যাল ডিরেক্টর হওয়ার জন্য ন্যূনতম যোগ্যতা প্রো লাইসেন্স এবং ইনস্ট্রাক্টর অব প্রো লাইসেন্স, আর সেটা এই ডাচম্যানের নেই বলেই সময় সংবাদে জানান টেকনিক্যাল কমিটির চেয়ারম্যান কামরুল হাসান হিলটন। গুঞ্জন আছে হেড অব কোচিং পদে বাংলাদেশে আসছেন ডি ক্রুইফ। হামজা সুমিতের সুবাতাস বইছে দেশের ফুটবলে। সিঙ্গাপুর ম্যাচের রেশ কাটতে না কাটতেই এবার নতুন খবর, আবারও বাংলাদেশে ফিরছেন জাতীয় দলের সাবেক কোচ লুডভিগ ডি ক্রুইফ। তবে এবার ভিন্ন ভূমিকায় টেকনিক্যাল ডিরেক্টর হিসেবে আসছেন বাংলাদেশে। সেই গুঞ্জন আরও জোরালো হয় বাংলাদেশ ফুটবল ফেডারেশনের অফিসিয়াল ফেসবুক পেজের এক পোস্টে। দুপুরে আনুষ্ঠানিক ঘোষণা আসে 7 ক্যাটাগরিতে টেকনিক্যাল স্টাফ নিচ্ছে বাফুফে। এর মধ্যে আছে অ্যাডিশনাল টেকনিক্যাল ডিরেক্টর পদের সার্কুলারও। তবে এ পদের জন্য ন্যূনতম যোগ্যতা ফিফা প্রো লাইসেন্স এবং ইনস্ট্রাক্টর অফ প্রো লাইসেন্স। বাফুফের টেকনিক্যাল কমিটির চেয়ারম্যানের দাবি, সেই শর্ত পূরণ করেন না ডি ক্রুইফ। টেকনিক্যাল ডিরেক্টর হতে তো নিশ্চয়ই বেশ কিছু ক্রাইটেরিয়া ফিল আপ করতে হয়। ফিফা গাইডলাইনে প্রো লাইসেন্স লাগবে। আমি যতদূর জেনেছি ওনার প্রো লাইসেন্স নাই, বলা যাচ্ছে না কখন কোনটা হয়। যদি যোগ্যতায় না আসে তাই তো আসার কোনো সম্ভাবনাই নাই। বাফুফের এই সদস্যের কথায় স্পষ্ট, টেকনিক্যাল ডিরেক্টর নয়, বাংলাদেশে ফিরলে ভিন্ন দায়িত্বে দেখা যাবে এই ডাচম্যানকে। তবে ঠিক কোন ভূমিকায় কাজ করবেন ডি ক্রুইফ সেটা নিশ্চিত করেননি টেকনিক্যাল কমিটির চেয়ারম্যান। অন্য কোনো পদে কি ওনাকে রাখা হচ্ছে কিনা, আমাদের যদি প্রয়োজন পড়ে সেটা তো আসতেই পারে যে কোনো জায়গায়। আনঅফিশিয়ালি ওনার সাথে কথা হইতে পারে, কিন্তু অফিশিয়ালি এখনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। তবে একটা বিষয় স্পষ্ট, আবারও বাফুফের সঙ্গে কাজ করতে যাচ্ছেন ডি ক্রুইফ। এরই মধ্যে 6 মাসের জন্য তার নিয়োগপত্র চূড়ান্ত করেছে বাফুফে। মূলত বাফুফের হেড অফ কোচিং পদে দেখা যেতে পারে লাল সবুজের সাবেক এই কোচকে। ফুটবল ফেডারেশনের বিভিন্ন পর্যায়ের সম্ভাব্য কোচ প্রার্থীদের চিহ্নিত ও মূল্যায়ন করার পাশাপাশি তাদের নিয়োগের সুপারিশ করবেন ডি ক্রুইফ। দায়িত্ব পালন করতে পারেন বাফুফের প্রতিনিধি হিসেবেও। খুলনা স্পোর্টস একাডেমি আয়োজিত অনূর্ধ্ব 15 একাডেমিক কাপ ফুটবল টুর্নামেন্টে শিরোপা জিতেছে চালনা শোভন ফুটবল একাডেমি। খালিশপুরের সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট মাঠে অনুষ্ঠিত ফাইনালে তারা টাই ব্রেকারে 4-2 গোলে খালিশপুর কিংস ইউনাইটেডকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। নির্ধারিত সময়ে ম্যাচটি 1-1 গোলে ড্র ছিল। এই সময় শোভন একাডেমির হয়ে গোল করেন তানজিল এবং খালিশপুর কিংস ইউনাইটেডের হয়ে গোল করেন নাইম। পরে টান উত্তেজনাপূর্ণ টাই ব্রেকারে ম্যাচটি 4-2 গোলে জিতে নেয় শোভন একাডেমি। ফাইনালে সেরা খেলোয়াড় নির্বাচিত হন খালিশপুর ইউনাইটেডের শাওন। খেলার সময় শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। সিরিজের শেষ টেস্টে কাল শ্রীলঙ্কার চ্যালেঞ্জ নেবে বাংলাদেশ। সুস্থ হয়ে ওঠায় খেলবেন মিরাজ। মাঠের বাইরের সমালোচনা দূরে ঠেলে ইতিবাচক ফলাফলের আশা শান্তর। মিরাজ কিন্তু খুব গুরুত্বপূর্ণ একজন প্লেয়ার, সে এই ম্যাচে ভালোভাবে এই দলের জন্য কন্ট্রিবিউট করতে পারবে। এবং সার্ক অঞ্চলের ফুটবলারদের বাংলাদেশি হিসেবে খেলা বাধ্যতামূলক করায় বাফুফের সিদ্ধান্তে ক্ষুব্ধ দেশের ক্লাবগুলো। জাতীয় দলে প্রভাব পড়ার শঙ্কা, পুনরায় বিবেচনার অনুরোধ। এই ছিল খেলার সময়ের এখনকার আয়োজনে, সঙ্গেই থাকুন সময়ের।